আপনারা অনেকেই জানেন যে আমার বাড়িতে ১০ দিন ধরে আমার গণ্যর আরাধনা চলে। এখন তো গণেশ পুজো চলছে। অনেকেই বাড়িতে গণেশ পুজো করেন। তবে আমি ১০ দিন ধরে আমার গণ্যকে আরাধনা করি। তার জন্য আমার গণ্যকে আমি অনেক রকম ভোগ প্রসাদ নিবেদন করি। তবে একদম সাধারণ খাবার-দাবারই আমি আমার গণ্যকে বানিয়ে খাওয়াই। আজকে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার গণ্যকে দুপুরবেলা নিবেদন করব জিরা রাইস আর তার সাথে ছানার ডালনা। জিরা রাইসের জন্য ১.৫ বাটি পরিমাণে বাসমতি চাল ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখলাম, ভিজিয়ে কিন্তু রাখছি না। আর ছানার ডালনার জন্য এখানে আমি ৩০০ গ্রাম পরিমাণে ছানার মধ্যে স্বাদ অনুসারে লবণ, হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো, একটা মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর তার সাথে দেব হাফ চা চামচ পরিমাণে চিনি। ২ টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে যেরকম ছোট ছোট টিক্কি শেপ দিতে হয় ঠিক সেই রকমভাবেই আমি টিক্কি শেপ দিয়ে নিচ্ছি। কোনো রকম হলুদ গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার কিন্তু করছি না। খুব সামান্য সামান্য মশলা আমি ব্যবহার করি, আর সেইভাবেই রান্নাটা আপনাদের সঙ্গেও শেয়ার করছি। দেখুন এরকমভাবে ছোট ছোট টিক্কি শেপ দিয়ে নিলাম। ছানার কোফতাগুলো আমার গড়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ছানার কোফতাগুলো ভাজবার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম ৪ টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবারে একটা একটা করে গড়ে নেওয়া কোফতা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কোফতাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। কোফতাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিলাম। আর এই একই রকমভাবে বাকি ছানার কোফতাগুলোকেও ভেজে নেব। সমস্ত কোফতা ভাজা হয়ে যাওয়ার পর একটা বড় সাইজের আলু চৌকো টুকরো করে কেটে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আর আলু ভাজবার সময় অবশ্যই অল্প একটু লবণ দিয়ে ভাজছি যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটা ভাজতে ভাজতে আমি মশলাটা তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো, হাফ ইঞ্চি আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে একদম মসৃণ করে বেটে নিচ্ছি। কোনো রকম জলের ব্যবহার কিন্তু করছি না। সমস্ত কিছু একদম মসৃণ করে বাটা হয়ে গেছে। অপরদিকে আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তারপরে ওই একই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও ১.৫ টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা, হাফ চা চামচ হিং, আর তার সাথে দিয়ে দেব বাটা মশলাটা। যেহেতু নিরামিষ রান্না সেই জন্য আমি এখানে হিঙের ব্যবহার করছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর গ্রাইন্ডিং জারের মধ্যে অল্প একটু জল নিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে একে একে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। দিলাম এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব অল্প মশলা দিয়েই কিন্তু আমি রান্নাটা করছি। বেশি তেল মশলা ব্যবহার করেই যে রান্না ভালো হয় তা কিন্তু একেবারে নয়। মশলা কষানোর সময়তেই আমি ভাজা আলুর টুকরোগুলোকে দিয়ে একসাথে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। অপরদিকে জিরা রাইস বানাবার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ১.৫ টেবিল চামচ পরিমাণে ঘি। তার মধ্যে ফোড়ন দিলাম হাফ চা চামচ গোটা জিরে, ৪-৫টা লবঙ্গ আর দুটো দিচ্ছি ছোট এলাচ। ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দেব। চালটা দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। গতকাল আমি যে রেসিপি শেয়ার করেছিলাম
তাতে একজন প্রশ্ন করেছেন যে আমি এই যে কড়াইটা ব্যবহার করছি এই কড়াইটা কিসের কড়াই? এটা হচ্ছে পেতলের কড়াই আর এটা আমি নতুন বাজার থেকে কিনে এনেছি। অনেকেই এরকম ইনফরমেশন জানতে চান। আমার সকলের উত্তর সবসময় কমেন্টে যেহেতু দেওয়া হয় না, তাই আজকে আপনাদের সাথে উত্তরটা দিয়ে দিলাম। মানে ভিডিওর মাধ্যমে উত্তরটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে চালটাকে আমি মিনিট ৩-৪ ভালো করে ভেজে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ৩ বাটি পরিমাণে জল। যেহেতু আমি ১.৫ বাটি পরিমাণে চাল নিয়েছি, সেই জন্য আমি ৩ বাটি পরিমাণে জল দিলাম। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এরপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। চালটা সেদ্ধ হয়ে যাবে আর জলটাও কিন্তু শুকিয়ে যাবে আর আমাদের ভাতটাও তৈরি হয়ে যাবে। অপরদিকে আমাদের আলু কিন্তু মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। আলু আর মশলা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে ১ থেকে ২ মিনিট জলটা ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ছানার কোফতা। ছানার কোফতাগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট ৫-৬ ভালো করে ফুটিয়ে নেব। অপরদিকে আমাদের জিরা রাইস কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। আমি একবার খুলে দেখে নিচ্ছি আমাদের জিরা রাইস কেমন তৈরি হয়েছে। দেখুন আমাদের একদম ঝরঝরে জিরা রাইস কিন্তু তৈরি। খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে মিনিট ৫ স্ট্যান্ডিং টাইমে রাখবো। তাহলে যেটুকু ভিজে ভিজে ভাব আছে সেটাও আর থাকবে না। ছানার কোফতাও কিন্তু আমাদের অলমোস্ট রেডি। রান্নার শেষে স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিলাম আর দিলাম ১ চা চামচ ঘি। নিরামিষ রান্নাতে ঘি না দিলে অসম্পূর্ণ থাকে। যাই হোক আমাদের জিরা রাইস আর ছানার কোফতা একদম তৈরি। এবারে আমাদের গনু বাবাকে ভোগ দেবার জন্য আমি আমার প্লেটটা রেডি করছি। আশা করি আমার আজকের এই দুটি রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারাও এরকমভাবে বাড়িতে নিরামিষ রেসিপি বানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন। আজকের মতন এই পর্যন্ত। আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।